কতক্ষণ ধরে এখানে একা একা দাঁড়িয়ে আছি? তোমাকে আমি ফোন করছি, এসএমএস করছি, না ফোন ধরছো না এসএমএস এর রিপ্লাই দিচ্ছ। আমি তো রীতিমতো ভয় পেয়ে গিয়েছিলাম। বললাম তোমার অফিসের আশেপাশে আসি, না এইখানটাতেই আসতে হবে। কেন? আমাকে টেনশনে রাখতে পারলে খুব মজা পাও তুমি। কথা বলছো না কেন? খবরদার খবরদার হাসবে না, সবসময় হেসে হেসে আমাকে ম্যানেজ করা। আজকে এরকম কোনো চান্স নেই, আমি কখনো ম্যানেজ হব না। আর প্লিজ এই ভিডিওটা বন্ধ করো, বন্ধ করো এই ভিডিওটা, আর আমাকে সরি বলো। সরি। কান ধরে সরি বলাটাও ভিডিও করতে হবে? ওটা বন্ধ করো তো প্লিজ। ওকে ওকে ওকে। ওটাকে দেখলে মনে হয় অর্ধেক মনোযোগ আমার দিকে আর বাকি অর্ধেক ওই ভিডিওটার দিকে। পৃথিবীর এমন কোনো শক্তি আছে যে তোমার কাছ থেকে আমার মনোযোগ কেড়ে নেবে? এই এক জীবনে শুধু একজনকেই ভালোবেসেছি, আর সেটা হচ্ছে তুমি, তুমি, তুমি আর তুমি। বাসছি ভালো, বাসবই ভালো। তুমি এতক্ষণ দেরি করলে কেন? আর বলো না, বাসা থেকে বের হতে না হতেই বসের ফোন, নেহাল এক্ষুনি অফিসে আসো, একটা শপিং মলের ইন্টেরিয়র ডিজাইন অ্যাপ্রুভ করতে হবে। আমি বললাম স্যার আজকে তো আমার ছুটি। স্যার বললো 8 ঘন্টার মধ্যে আসো, নাহলে পার্টি ভেঙে যাবে। আমি বললাম স্যার আপনার তো পার্টি, আমার তো গার্লফ্রেন্ড ভেঙে যাবে। স্যার ফোনের লাইন কেটে দিল। অফিস আমি ছাড়তে চাইলেও অফিস তো আমাকে ছাড়ে না। আর ঢাকা শহরের চিরচরিত জ্যাম তো লেগেই আছে। যেদিন দেখবে তোমার ভীষণ তাড়া, ট্রাফিক জ্যাম তোমাকে পেছন দিক থেকে একদম টেনে ধরবে। তো এই কথাটা ফোন ধরে বলা যেত না? ইয়ে, একটা সত্যি কথা বলবো? বলো। ইয়ে, বিয়ের প্রথম দিনই আর কি নতুন বউয়ের কাছে ঝাড়ি খেতে ইচ্ছে করেনি। মানে বিষয়টা কেমন যেন উল্টো বিড়াল মারার মতো হয়ে গেল না, তাই ভয়ে ফোন ধরেনি। ভেবেছি যে তোমার সামনে একটা সুন্দর করে লম্বা একটা হাসি দিলে তো সমস্ত রাগ ভুলে যাবে। কি দেবো নাকি একটা হাসি? নেহাল সত্যি আমি এই জায়গাটা অনেক ভয় পাচ্ছিলাম। I'm sorry, okay? তোমার অফিসে আশেপাশে তো মিট করতে পারতাম, এই জায়গাটা কেন? তুমি আর আমি ছাড়া তো আমাদের কেউ নেই, আর আমাদের ফ্যামিলির কেউই তো আমাদের বিয়েটা চায় না, রাইট? পারিবারিকভাবে আমাদের অবস্থানটা এখন শূন্যতে। তাই আমাদের নতুন জীবনের শুরুটাও হোক খোলা আকাশের নিচে, খোলা প্রান্তরে। তাকিয়ে দেখো, আশপাশে তাকিয়ে দেখো, কেউ নেই, শুধু আছে তোমার আর আমার ভালোবাসা। তাই তোমার আমার এই ভালোবাসাটাকে সঙ্গী করে আমরা নতুন করে পথ চলবো। ওকে? উঠো নিহাল, উঠো, তোমার ফোন এসেছে। বলে দাও নেহাল বাসায় নেই। আমি বলেছি তুমি বাসায় আছো। তাহলে বলে দাও নেহাল ছাদে ফুটবল খেলছে। উফ, আমি বলেছি তুমি বাসায় ঘুমাচ্ছ, উঠো। তাহলে এবার নতুন করে বলে দাও নেহাল বাথরুমে শাওয়ার নিচ্ছে। নেহাল, তোমার বস ফোন করেছে। বস? কোন বস? তোমার বস। কটা বাজে? 11:30। তুমি আমাকে আগে ডাকবে না? 1000 বার ডেকেছি, তুমি উঠোনি। না এখন কথা বলো। না না, আমি কথা বলতে পারবো না। তুমি শোনো, বসকে বলে দাও যে আমার মাথা ব্যথা,
না মাথা ব্যথা না, বলো পেট ব্যথা। না না, তুই বলো আমার মাথা ব্যথা, পেট ব্যথা, দাঁত ব্যথা, ঘাড় ব্যথা, সব ব্যথা, সারা শরীর ব্যথা। আমি পারবো না। আমি একটু মিথ্যে কথা বলতে পারবো না। এই যে এখন লাইনে আছে, এই কথা বলো। নরক, লক্ষ্মী। সালামালাইকুম বস। মানে হয়েছে কি, আজকে না আমার শরীরটা না তেমন একটা ভালো নেই। মানে আমার কি ওই মাথা ব্যথা, দাঁত ব্যথা, পেট ব্যথা, ঘাড় ব্যথা, গলা ব্যথা, সব ব্যথা স্যার। আমি আজকে অফিসে আসতে পারবো না। আসসালামু আলাইকুম। জি মিজান সাহেব, বসের সাথে আপনার মিটিং কি সাকসেস? গোড়া রান্নার মিটিং, পুরো অফিস জুড়ে চিটিং শুরু হয়েছে। কেন ভাই, আবার নতুন করে কি হলো? আরে ভাই, ওই যে নেহাল, সে তো যা ইচ্ছা নিজের মতো করে যাচ্ছে। বুঝতে পারছেন না, বিয়ের আগেও সে তার মতো করেই চলতো। আর শুনেছি কোন মেয়েকে নাকি ভাগিয়ে এনে বিয়ে করে ফেলেছে। এখন তো অফিসে তার কোনো রেসপন্সিবিলিটি নাই, যখন ইচ্ছা সে ছুটি নিচ্ছে, কাউকে কোনো তোয়াক্কাই করছে না। যাক ভাই, আমরা এত কথা বলে তো আর কোনো লাভ নেই। অফিস এই নিয়মেই চলছে, যে কাজ করে তার খালি কাজই করতে হয়, দাম নেই। আর যে ফাঁকি দিতে পারে সে সব পারে। আমার বস কি যে পেলো এই ছেলেটার মধ্যে। কি হলো, তোমরা তাকিয়ে আছো কেন? কাজ করো, কাজ করো। হ্যাঁ, উঠো, আবার শুয়ে পড়লে? অফিস যাবে না? না, আজ আমি নিজে নিজে ছুটি নিয়ে নিয়েছি। মানুষ এত ঘুম কাতুরে হয় নাকি? আমি তো অনেকক্ষণ ধরে জেগে আছি। তার মানে? অনেকের কাছে শুনেছি বউরা নাকি সকাল সকাল চা বানিয়ে নিয়ে এসে অনেক আদর করে হাজবেন্ডের ঘুম ভাঙায়, আর হাজবেন্ড সেই চাটা খুব আয়েশ করে খায়। আমার বেলা তাই হলো, তবে অনেক দেরিতে, বেলা 11:30টায়। তুমি ঘুমোচ্ছ বলে আমি ডিস্টার্ব করিনি। আমি তো আর বুঝিনি তোমার ওই ঢং মার্কা অ্যাক্টিং। ঢং? আরে আর প্রেম মানে তো ঢং, আর ঢং মানে তো সংসার। আমার সংসারে প্রত্যেকটা ভাজা ভাজি থাকবে তোমার আহ্লাদ, ওটাই তো আমার ভালোবাসা। থ্যাংক ইউ। নাও চা খাও, ওঠো, ফ্রেশ হও। খাবার খেতে হবে না? ওহো, তাই তো। দেখেছো, তোমাকে কাছে পেয়ে খাওয়া দাওয়া সব ভুলে যাচ্ছি। তুমি শুধু 10 মিনিট অপেক্ষা করো, আমি এক্ষুনি খাবার নিয়ে আসছি। কি খাবে বলো? এই বেলার খাবার নিয়ে তোমাকে ভাবতে হবে না, আমি ম্যানেজ করেছি। ডিম পোচ, ব্রেড, বাটার আর আলু ভাজি করেছি। মানে কোথায় পেলো সব? আমি ভাবলাম সকালে তোমার জন্য চা বানাই, পরে কিচেনে গিয়ে দেখলাম সব কিছু আছে। এবার মালিকটা বেশ গোছানো, সংসারী। কি নাম ওনার? ও, ওর নাম আরফান, আরফান আহমেদ। অস্ট্রেলিয়াতে সেটেলড, বাবা মার একমাত্র ছেলে। মন চাইলে এখানে বেড়াতে আসে, আবার চলে যায় ওখানে। এই তো 1.5 মাস ছিল এখানে, গত সপ্তাহে চলে গেছে। আমার বিয়ের কথা শুনে বললো, চাইলে আমার বাড়িটা তো ওদের সংসার বানিয়ে ফেলতে পারিস। আমিও সাথে সাথে রাজি হয়ে গেলাম, কারণ তোমাকে নিয়ে তো আর মেসে ওঠা সম্ভব না। আবার এত তাড়াতাড়ি বাসা ভাড়া পাওয়াটাও খুব কঠিন হয়ে যেত। ওটা মাস 2 পরে আসবে, ততদিনে আমরা ছোট্ট একটা সুন্দর বাসা দেখে সংসার গুছিয়ে ফেলবো। ওকে? তোমার চা ঠান্ডা হয়ে যাচ্ছে। এই দেখছো, তোমাকে কাছে পেয়ে পৃথিবী সব ভুলে যাচ্ছি। নিজের নামটা আবার ভুলে যেও না। মাথা খারাপ? পৈতৃক সম্পত্তি বলতে এখন ওই নামটাই আমার একমাত্র সম্বল, ওটাকে ভুলে গেলে চলবে? আচ্ছা, কি হলো হঠাৎ করে ওই সুন্দর মুখটাতে একদম মেঘে ঢেকে গেল কেন? কি বৃষ্টি টিষ্টি আসবে নাকি?
সকালে মাকে ফোন করেছিলাম। ও কি বললেন? মা অনেক কান্নাকাটি করেছে। যখন মার সাথে কথা বলছিলাম তখনই বাবা ফোনটা এসে কেড়ে নেয়। বাবা বলেছে আর এই নাম্বারে ফোন না করতে, তাদের সাথে আর কোনো যোগাযোগ করতে মানা করেছে। এই যে আরে কাঁদে না, দেখো সব ঠিক হয়ে যাবে একদিন, সব ঠিক হয়ে যাবে। হ্যাঁ মিজান ভাই, এটা 1750 সেন্টিমিটার হবে। 1750 সেন্টিমিটার। ভাবি, তোমার কথা আমি ভাবি। এখনো তো বিয়ে শাদী করনি হবি, তাই বুঝতে পারছো না জীবনে টাকা অনেক গুরুত্বপূর্ণ। এই যে আমাকে দেখছো না, আমি যেভাবে চলছি সারাক্ষণ তুমি শুধু আমাকে ফলো করবে। এই যে দেখো, এই যে এত বড় বড় বিল্ডিং দেখো না, হ্যাঁ। এগুলি কি সৎ টাকায়? না। সম্ভব একটা লোক 10 কোটি 20 কোটি 50 কোটি টাকা সৎভাবে সম্ভব আজকের প্রেক্ষাপটে? হ্যাঁ। কাজেই বুঝে চলতে হবে, শুধু আমাকে ফলো করবে। জি দেখবার জীবনে অনেক কিছু হয়ে যাবে। বলো। জি, এটা হবে 2, এটা হবে এখানে 2, এখানে 2। বাড়িটা না আসলে অনেক সুন্দর, তাই না? আরফানকে ফোন করে একটা থ্যাঙ্কস দিতে হবে। কিন্তু মাত্র তো 2 মাসের জন্য, তারপর কি হবে? তারপর আমরা দুজন মিলে ছোট্ট একটা বাসা ভাড়া নেব, একটু একটু করে সাজাবো। তারপর একদিন দেখবে আমাদের এরকম একটা বাড়ি হয়ে গেছে। কিন্তু বাড়ির চারপাশে অসংখ্য গাছ থাকবে, একটা পাহাড়ি পরিবেশ তৈরি করা হবে। বাগানে থাকবে বিভিন্ন রকমের ফুলের গাছ, আর ছাদে সবজি বাগান, ছোট্ট একটা বসার জায়গা। আর সেই বসার জায়গায় তুমি আর আমি সেইখানে বসে আমরা দুজন চুপচাপ সূর্যাস্ত দেখবো। ও, বাড়ির পেছনে ছোট্ট একটা পুকুর থাকবে, সেই পুকুরে আমরা অসংখ্য মাছ চাষ করবো। ধরো এই শোল মাছ, পুঁটি মাছ, কই মাছ, ইলিশ মাছ। পুকুরে ইলিশ মাছ হয় নাকি? আমাদের পুকুরে হবে। আমরা দুজন মিলে একসঙ্গে বড়শি দিয়ে ইলিশ মাছ ধরবো। অদ্ভুত ছেলে মানুষই কথা বলছো তুমি। আমাদের সম্পর্কটা তো ছেলে মানুষের মতো, হঠাৎ দেখা, হঠাৎ প্রেম, হঠাৎ করে বিয়ে করে ফেলা, এইসব ছেলে মানুষই না? তার মানে আমাদের পুরো সম্পর্কটাই কি ছেলে মানুষই? জি, অনেকটা দলছুট পাখির মতো। ধরো এক ঝাঁক পাখি দল বেঁধে উড়ে বেড়াচ্ছে, হঠাৎ করে একটা পাখির মনে হলো কিছুক্ষণের জন্য একলা হয়ে যায়। তারপর সে দল ছেড়ে একা একা আকাশে উঠতে থাকে। উড়তে উড়তে দেখা অন্য একটা দলছুট পাখির সাথে। প্রথম তারা দুজন দুজনের দিকে তাকায়, মুচকি মুচকি হাসে, টুকটাক কথা বলে, তারপর ভাব বিনিময়। তারপর সেই দলছুট পাখি দুটো একে অপরের হাত ধরে অজানা পথে উঠতে লাগলো। আমাদের সম্পর্কটাও তো সেই দলছুট পাখির মতো, অজানা পথে যাত্রা, গন্তব্যহীন, পরিবার পরিজন ছেড়ে একলা, একা আমরা দুজন। তার মানে
আমি তোমাকে ঘর ছাড়া করেছি। একদমই না, বরং আমি তোমাকে ঘর ছাড়া করেছি। আর তাই তো তোমাকে নিয়ে সুখে ছোট্ট একটা ঘর করতে চাই, যে ঘরে থাকবে শুধু ভালোবাসা। এবার দেখি, তাকাও তো একটু, মিষ্টি করে একটু হাসো। হাসো। থ্যাংক ইউ। চলো আমরা বাড়ি কোথাও ঘুরে আসি। এখন আকাশের দিকে তাকাও, অনেক মেঘ, যে কোনো সময় বৃষ্টি হতে পারে। সেটাই তো ভালো, দুজনে মিলে একসঙ্গে বৃষ্টিতে ভিজবো। পাগল একটা। তুমি বসে, আমি রেডি হয়ে আসি। যাও। আমার ঘরের দেয়াল জুড়ে ছোট্ট নীল আকাশ, মায়াবী মেঘে দেয় যে দোলা এই শহরের বাতাস। এক ফালি রোদ ঘরে ঢুকে করছে কি খেলা, নিজের মাঝে হারিয়ে খুঁজি অবুঝ ছেলেবেলা। এজেন্ট সাহেব, জি স্যার। আমি মার্ক করে দিয়েছি, আপনি যান ফাইলটা রেডি করুন। স্যার, কিছু মনে না করলে একটা কথা বলতে চাই স্যার। কি ব্যাপার বলুন তো? না মানে আমি তো এই অফিসের জন্মলগ্ন থেকে, মানে আজকে প্রায় 12 বছরের মতো এই অফিসটা আমার সন্তানের মতো। আরে সেটা তো আমি জানি, এটা তো আপনাদেরই অফিস। জি, মানে সেজন্যই বলা, এই স্টেডিয়ামের এত বড় প্রজেক্টটা, সেটা আপনি এই নেহাল মাত্র 2 বছর হয়ে এসেছে, ওকে আপনি ডিপেন্ড করলেন। দেখুন মিজান সাহেব, যে পাড়ার সে একদিনই পারে, আর যে না পাড়ার সে 1 বছরেও পারে। তা ঠিক স্যার, তারপরেও প্রাইমারি এতটা ইনভেস্টমেন্ট, মানে একটু ভেবে চিনতে। আপনাদের একটু সমস্যা কি জানেন? যে কিছু করতে চায় তাকে আপনার উৎসাহিত না করে কেন জানি নিরুৎসাহিত করে দেয়। যান, ফাইলটা রেডি করুন, যান। জি স্যার। খুব এই মামুন, এদিকে আসো। এই ধরো, 1 ঘন্টার মধ্যে ফাইলটা রেডি চাই। যাও। আজকে আমার মন খারাপ কেন? আর ঘটনা তো এই এক, নেহাল নেহাল নেহাল, এই অফিসে খালি নেহাল একাই কাজ করে। এই হবে। আচ্ছা, ফরিদ কোথায়? ফরিদকে দেখছেন অনেকক্ষণ ধরে? হ্যাঁ, ও তো 1 ঘন্টার জন্য বাইরে গিয়েছে। ওহো, ও যে ক্যামেরাটা আনতে বলছিল, ওর মনে হয় বাসি প্রোগ্রাম লাগবে বোধহয়। আচ্ছা, ও যদি আসে আমার রুমে পাঠিয়ে দেবে। জি ভাই, ঠিক আছে। উঠান কি আবার একটা। এই মামুন, তাড়াতাড়ি করো ভাই।
হ্যালো, আচ্ছা করার পরে আমার রুমে এক কাপ চা পাঠিয়ে দেন তো। হ্যালো, হ্যালো, কি করছো? তোমাকে মিস করছি। আর কি করছো? আর তোমার সাথে ফোনে কথা বলছি। সারাক্ষণ আমাকে নিয়ে ভাববে চাকরি থাকবে? শোনো, আমার চাকরি তো জানছে না যে আমি কাকে নিয়ে ভাবছি, কখন কি আমার মনে হচ্ছে, তাই না? বাবা, নাটক সিনেমার ফেল। তুমি অফিসে যাওয়ার আগে বাসায় একটা জিনিস রেখে গেছো, বলো তো সেটা কি? ইস, জানে জিগার জানেমানটাকে রেখে এসেছি। আমি ছাড়া অন্য একটা জিনিস। তুমি ছাড়া এই পৃথিবীতে তো আমার কেউ নেই, তাই আমি শুধু তোমাকেই ফেলে এসেছি। বুঝতে পেরেছেন ম্যাডাম? জি, বুঝতে পেরেছি স্যার। আপনি যে আপনার ঘড়িটা বাসায় রেখে গেছেন, আপনি বুঝতে পেরেছেন? ওহ হো, এই জন্যই তো বলছি আমার হাতে এরকম খালি খালি লাগছে কেন। তোমাকে কাছে পৃথিবীর সব ভুলে যাচ্ছি, একদম কিচ্ছু খেয়াল থাকে না। আবারও দেখলে খেয়ালটা থাকে কোথায়? আমার বাসায় একটা রাজকুমারী আছে না, সেই রাজকুমারীর মনের ভেতর। হয়েছে, আর ঢং করা লাগবে না। দুপুরে কি খাবে বলো? দুপুরে কালোজাম, চমচম, রসগোল্লা, সন্দেশ, মিঠাই, মন্ডা, আরো অনেক কিছু। ইস, এত মিষ্টি খেলে তো ডায়াবেটিস হয়ে যাবে। আচ্ছা, দুপুরে কি রান্না করবো সেটা বলো। শোনো, তোমাকে কিচ্ছু রান্না করতে হবে না, তার চেয়ে বরং তুমি রেডি হয়ে থেকো, আমি একটু পরে আসছি। এসে আমরা দুজন একসঙ্গে বাইরে যাবো, গিয়ে লাঞ্চ করবো, ওকে? আচ্ছা শোনো, আমার ফোন এসে, আমি পরে কথা বলছি। ওকে ওকে, বাই। ওকে, বাই। হ্যালো। ও হ্যাঁ, আমি আসছি। ওকে, বাই। বস, আমাদের স্টেডিয়াম এন্ট্রান্সের জায়গা থাকছে হচ্ছে 4টা, কারণ আমাদের স্টেডিয়ামের দুপাশে দুটো রাস্তা। এখানে থাকছে একটা থাকছে হচ্ছে নর্থ ফেসিং, আর একটা থাকছে হচ্ছে সাউথ ফেসিং। প্যাভিলিয়ন বিল্ডিং হচ্ছে 3টা, 1টা, 2টা, 3টা। এর মধ্যে মেইন বিল্ডিং আমরা যেটা রাখছি প্যাভিলিয়ন বিল্ডিং হিসেবে, সেটা থাকছে হচ্ছে ওয়েস্ট ফেসিংয়ে। আর টোটাল অ্যারেঞ্জমেন্টের আমরা ভিআইপি গ্যালারিতে আসন সংখ্যা থাকছে অলমোস্ট 10,000, আর বাদ বাকি থার্ড গ্যালারি, ফার্স্ট গ্যালারি, সমস্ত কিছু ভিআইপি গ্যালারি ছাড়া অলমোস্ট 80,000-এর মতো। এবং মোস্ট ইম্পর্টেন্ট জিনিস, মজার ব্যাপার যেটা হচ্ছে 3 স্টোরেজ একটা আন্ডারগ্রাউন্ড পার্কিংয়ের ব্যবস্থা করেছি আমরা, যাতে করে গাড়ি স্ট্রেইট এসে পার্কিং নিতে পারে। এই হচ্ছে আমাদের স্টেডিয়ামের টোটাল প্ল্যান। কংগ্রেচুলেশন নেহাল, থ্যাংক ইউ বস। এটা কিন্তু আমাদের জন্য অনেক বড় একটা অ্যাচিভমেন্ট। আর তুমি যেহেতু সরাসরি এটার সাথে যুক্ত ছিলে, স্পেশালি তোমাকে থ্যাঙ্কস। প্লেজার ইজ মাইন বস। তবে বস, আপনাকে একটা কথা না বলি না, আমরা কিন্তু ফাঁকা মাঠে গোল দিইনি। এই ডিজাইনটা অ্যাপ্রুভ করার জন্য আমাদের বিট করতে হয়েছে প্রায় 17টা ফার্ম। 17টা ফার্মকে বিট করে আমাদের এই ডিজাইনটি অ্যাপ্রুভ হয়েছে। সো এটা আমাদের জন্য ডেফিনেটলি অনেক বড় একটা অ্যাচিভমেন্ট বস। ভেরি গুড, ওয়েল ডান, আই এম প্রাউড অফ ইউ। থ্যাংক ইউ এগেইন। তবে বস, একটা কথা না বলি না, আসলে সমস্ত ক্রেডিট তো আমার একার না, অফিসের বাকি কলিগরা আমার সাথে ছিল। তাই বস, আপনি যদি পারমিশন দেন, সবাইকে একসঙ্গে নিয়ে যদি আমরা একটা সেলিব্রেট করতাম, কারণ অনেক বড় অ্যাচিভমেন্ট। ডেফিনেটলি।
আরে যা করবার তুমি করো, আমি তোমাদের সাথে আছি। থ্যাংক ইউ বস, থ্যাংক ইউ। থ্যাংক ইউ। আমি তো ঢুকছি বস। সালাম। Right. হ্যাঁ, এই যে কাপটা চেঞ্জ করে একটা নতুন করে চা দাও তো গরম। হ্যাঁ, ঠান্ডা হয়ে গেছে একদম। কবি বড় লোক হতে চাও? জি চাই। কারি কারি টাকার মালিক হতে চাও? হ্যাঁ চাই। তোমার গাড়ি হোক, বাড়ি হোক, সেটা তুমি চাও? হ্যাঁ চাই। তাহলে আমার কথা শোনো। ধরে নাও এটা জীবনে প্রথম টাকার সিঁড়ি। এই সিঁড়িটা যদি ঠিকঠাক মতো তুমি কাজে লাগাতে পারো, ধরে নাও রাতারাতি তুমি একেবারে আকাশ ছুঁয়ে ফেলতে পারবে। আমার খুব ভয় করছে মিজান ভাই। তা তুমি ভয় পাবে কেন? আরে তুমি হচ্ছে তরুণ যুবক, একবার যদি প্রথম চান্সটা ঠিক মতো কাজে লাগিয়ে দিতে পারো, ঢাকা শহরে 2-4টা বাড়ি কোনো ব্যাপার না। মিজান ভাই, বসের অধীনে চাকরি করি, সেই বসের সাথে বেইমানি করাটা কি ঠিক হবে? কি যে বলো তুমি! আরে এইভাবে ইমানদারি দেখাতে হলে তোমার বায়তুল মোকাররমের সামনে বসে ভিক্ষা করতে হবে। আরে বোকা, তোমার কি ধারণা এই যে বসের এত বড় অ্যাসেট, কোটি কোটি টাকা, সব লিগেল? না, তা করেনি। তাহলে আমাদের একটু ইলিগেল কাজ করলে দোষ কি? শোনো, স্টেডিয়ামের ডিজাইনটা যদি চুরি করতে পারি, ধরো কোটি টাকার মালিক। আমি রাজি, কিন্তু কাজটা কিভাবে করবো মিজান ভাই? শোনো, আজকে অফিস ছুটির পরে সবাই যখন চলে যাবে, তুমি আস্তে করে যে শুধু সিসি ক্যামেরার সুইচটা বন্ধ করবে, তারপর যা করার আমার বুদ্ধিমতো দুজন মিলেই করব। আচ্ছা ঠিক আছে। শোনো, আর্কিটেক্টিং এর সঙ্গে আমার কথাবার্তা ফাইনাল। খালি যদি ডিজাইনটা কোনো মতো নিজেদের টিপে নিতে পারি, তাইলে আর টেনশন নেই। এই মনির, এক কাপ চা দিও এখানে। হ্যালো শামিল, বস কি রুমে আছে? নেই, বের হয়ে গেছে। না না, এমনি কথা বলছি। It's okay. হ্যাঁ, bye. Phone off কেন?
হ্যালো। কখন আসবে তুমি? হ্যাঁ ইয়ে হ্যাঁ আসবো। ইয়ে জানো আমার আমার একটু দেরি হয়ে যাবে বোধহয়, ওই অফিসে একটা ঝামেলার মধ্যে পড়ে গেছে। তো আচ্ছা তুমি কি খুব রাগ করবে যদি আজকে লাঞ্চ আমরা দুজন একসঙ্গে করতে না পারি? কেন রাগ করবো? আগে অফিসের কাজ শেষ করে নাও, আমি আমার মতো খেয়ে নিব। শোনো, সময় মতো লাঞ্চ করবে, নাহলে কিন্তু শরীর খারাপ করবে। না না ঠিক আছে, লাঞ্চ করে নিব। তুমি একদম একদম চিন্তা করো না, ওকে? আর তুমি নিজে ঠিকমতো লাঞ্চ করে নিও, ওকে? জানো আমি সরি। আবারও সরি, ঘোড়ার ডিম। রাখি। ইয়ে ফরিদ কি আসছে? ও আসছে না? হ্যাঁ আচ্ছা ঠিক আছে, বাই। কবি শান্তি, অনেক শান্তি। মিস্টার নেহাল, কাসকি মাছ হইয়া তুমি বোয়াল মাছের লোকে টেক্কা দাও। 1.5 বছর আসছো অফিসে, আমার 12 বছরের কেরিয়ার। আমারই তুমি ডমিনেট করো নেহাল। কবি রাতারাতি কোটিপতি। অফিসে তো কালকে তুলকালাম কাণ্ড হয়ে যাবে, সামাল দিবেন কেমনি? এইটা নিয়ে তোমার ভাবনা নাই, সব আমার উপর তুমি ছেড়ে দাও। এমন পোল্ট্রি দিব সব সিস্টেম হয়ে যাব।
নোলক, এই ক্যামেরায় একটা ইম্পর্টেন্ট বিষয় ভিডিও করা আছে, যেটা আমি কোনো কথা শুনতে চাচ্ছি না। তুমি আমাকে ক্যামেরাটা দাও, আমি সব কিছু ইরেজ করে ডাস্টবিনে ফেলে দেবো। দাও। আজ আমার অফিসে একটা সিরিয়াস ঘটনা ঘটে গেছে, তুমি বুঝতে পারছো না। আমার কিচ্ছু বোঝা লাগবে না, তুমি আমাকে দাও তো ক্যামেরাটা দাও। সব সময় নোলক, নষ্ট এই করো। ক্যামেরাটার প্রাধান্য বেশি দাও তুমি। নোলক, এটা আমার হাতে দাও। কিচ্ছু হবে না। তুমি বুঝতে পারছো না। দেখো না। দাও, দাও। সব সময় আলাদা ভালো লাগে না। একটা বিষয় বারবার মানে করছে, তারপর শুনতে পাচ্ছে না। Sorry. Sorry. No. Hello? I'm sorry. Really, I'm sorry. No? তুমি আমাকে ধরবে না। আরে বাবা, বললাম তো I'm sorry. No, তুমি বুঝতে পারছো না। আজকে আমার অফিসে খুব সিরিয়াস একটা আমি তোমার কোনো অফিস, তোমার ভিডিও ক্যামেরা নিয়ে কোনো কথা শুনতে চাই না, আমি কোনো কথা বলবো না। তোমাকে ভালোবেসে বাবা মা ভাই বোনকে ছেড়ে পালিয়ে এসে তোমার কাছে এসেছি, তার রেজাল্ট আজকে আমি পেলাম। নলু, তুমি আমার কথাটা একটু শোনো। আমি মানসিকভাবে অনেক ঝামেলার মধ্যে আছি। তুমি বিশ্বাস করো, আজকে আমার অফিসে তোমার কাছ থেকে আমি কোনো ব্যাখ্যা শুনতে চাচ্ছি না। তুমি আমার সাথে মিসবিহেভ করেছো, এটাই সত্যি। আমার সাথে কোনো কথা বলবে না। কিন্তু সেটার জন্য আমি সরিও বলেছি। সবকিছু সরিতে সমাধান হয় না নেহাল। ঘুম থেকে উঠতে কখন? কাল সারা রাত আমি ঘুমাইনি। কেন? ঘুম আসছিল না। কি হয়েছে তোমার? চোখ টোক ফুলা দেখছি, তুমি ঘুমাওনি কেন? নলক, কাল অফিস থেকে একটা ইম্পর্টেন্ট ডিজাইন ছুটি হয়ে গেছে। একটা স্টেডিয়ামের ডিজাইন। এর জন্য অফিসে প্রায় 2.5 থেকে 3 কোটি টাকা লস হয়ে যাবে, তার সাথে গুডউইল। আর সবচেয়ে বড় বিষয় হচ্ছে, আমি জানি কারা চুরি করেছে, তাদেরকে আমি দেখে ফেলেছি। আর পুরো বিষয়টা এই ক্যামেরায় আমি রেকর্ড করে ফেলেছি। আর এই ঘটনাটাই আমি তোমাকে বলতে চেয়েছিলাম, কিন্তু তুমি তো শুনলেই না। বরং আই এম সরি, আমি আসলে বুঝতে পারিনি। সরি নেহাল। যারা কাছে করেছে তারা খুব খারাপ মানুষ নরক। সমাজের বাজে মানুষদের সাথে তাদের ওঠা বসা। কি করবো কিচ্ছু বুঝতে পারছি না। অথচ বসকে বিষয়টা জানানো উচিত। না, তুমি কিছু জানাবে না, যা হবার হয়ে গেছে। এই ব্যাপারে তুমি জড়াবে না। না না, তুমি বুঝতে পারছো না। আমি যদি কিছু না করি তাহলে তাহলে অনেক বড় ক্ষতি হয়ে যাবে। হোক, যারা এই কাজটা করেছে ওরা যদি তোমার ক্ষতি করে
তাহলে আমার কি হবে? নেহাল, এই পৃথিবীতে তুমি ছাড়া আমার আর কেউ নেই। তোমার কিছু হয়ে গেলে আমি বাঁচবো না। নেহাল, প্লিজ প্লিজ আমাকে ছুঁয়ে কথা দাও, তুমি এর মাঝে যাবে না। আমার ভালোবাসার দোহাই। ঠিক আছে। এতগুলো লোক আপনার অফিসে কি করে? হ্যাঁ, অফিস থেকে একটা ডকুমেন্ট উধাও হয়ে গেল, আপনারা বলছেন কেউ কিছু জানেন না। শুনুন, 24 ঘন্টার মধ্যে আপনারা সেই ডিজাইন এখানে হাজির করবেন। এতগুলো লোক আপনার অফিসে কি করেন? আপনারা জানেন যে আমার কত বড় একটা ক্ষতি হয়ে গেল? আর আপনারা কি করেছেন? হ্যাঁ, কি করেছেন আপনারা? এর অল্টারনেটিভ কোনো কপি আপনারা কম্পিউটারে, ল্যাপটপে কোথাও রাখেননি। পার্টিকে এখন আমি কি বলবো, কি জবাব দেবো? ও মাই গড, কত বড় ক্ষতি আমার হয়ে গেল জানেন? শুধুমাত্র ডিজাইনটার ভ্যালু হচ্ছে 2.5 কোটি টাকা। তারপর হচ্ছে আমার ফার্মের গুডউইল। এর কোনো সেকেন্ড কপি অফিসে নেই, না হার্ড কপি, না ফ্লপি, তা না ল্যাপটপে, কোথাও নেই। কোথাও এর কোনো সেকেন্ড কপি নেই। কি করেন আপনারা? আমি আপনাদেরকে 24 ঘন্টার সময় দিলাম। এই 24 ঘন্টার মধ্যে আপনারা সেই ডিজাইন এখানে হাজির করবেন এবং সেই চোরকে আমি দেখতে চাই। কি হলো, চুপ করে আছেন কেন? বস, ডকুমেন্টস চুরি যাওয়ার দায় আমরা কেউ অস্বীকার করতে পারবো না, কিন্তু আমার একটা পরামর্শ, কালকে অফিস থেকে যে সবার পরে বেরিয়েছে আপনি তারে প্রশ্ন করলে কিছু তথ্য পাবেন। কাল সবার শেষে অফিস থেকে কে বেরিয়েছে? নেহাল। বস, আমি অভিকে নিয়ে যখন অফিস থেকে বেরিয়ে যাচ্ছিলাম তখন নেহাল আপনার রুমের সামনে গুড়গুড় করছিল, আমি নিজে দেখেছি। নেহাল? স্যার, কি বলতে চাচ্ছেন আপনি? আমি ঠিকই বলছি বস, আমার বিশ্বাস নেহালই এটা চুরি করেছে। খবরদার একদম বাজে কথা বলবে না। স্যার, স্যার ওনার কথা বিশ্বাস করবে না। স্যার, আমি কোনোভাবে এই ঘটনার সাথে জড়িত না স্যার। আমি স্যার, আমি কি ব্যাপার নেহাল? আরে কি হলো? আরে ধরুন ওকে। বস, আমার মনে হয় অজ্ঞান হয়ে গেছে। আরে ওকে হাসপাতালে নেওয়ার ব্যবস্থা করুন। জি বস। হ্যালো, কি? কখন? কোন হসপিটালে? আমি এক্ষুনি আসছি। স্যার, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আপনি? 212 নম্বর কেবিনে যে পেশেন্ট আছে আমি তার ওয়াইফ। ও আচ্ছা, বসুন।
স্যার আমার হাজব্যান্ডের প্রেজেন্ট কন্ডিশনটা কি স্যার? ওর কি হয়েছে? অফিসে নাকি হঠাৎ করেই মাথা ঘুরিয়ে পড়ে যায়, তারপরে আমার এখানে নিয়ে আসে, আমরা কিছু প্রাথমিক টেস্ট করাই, তাতে করে আচ্ছা এরকম মাথা ব্যথা বা মাথা ঘুরিয়ে পড়ে যাওয়া এর আগে কতবার হয়েছে? এর আগে মানে আসলে আমাদের মাত্র কিছুদিন হলো বিয়ে হয়েছে, আমি সেরকম বলতে পারবো না। তবে হ্যাঁ, মাঝে মধ্যে বলতো ওর মাথায় খুব পেন হয়। আমি ভাবতাম হয়তো ওর কাজের প্রেশারে বা টেনশনের কারণে। কেন স্যার? আপনার সঙ্গে ছেলে কোনো গার্জেন আছে? আমাদের কোনো গার্জিয়ান নেই। আমাকে স্যার বলতে পারেন। দেখুন, রোগটা খুবই জটিল। আপনি মানসিকভাবে কতটুকুন প্রস্তুত আমি জানি না। স্যার আমি 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 শক্ত আছি স্যার, আপনি আমাকে প্লিজ বলেন, খুলে বলেন ব্যাপারটা প্লিজ। প্রাথমিকভাবে আমরা কিছু টেস্ট করিয়েছি, তাতে সম্ভবত নট শিওর, মনে হচ্ছে ব্রেন টিউমার। আমরা আরও কিছু টেস্ট করাবো, তারপরে শিওর করে বলতে পারবো। আসার কথা হচ্ছে এখন প্রাথমিক স্টেজ। আপনি টাকার জোগাড় করতে পারলে আমরা চিকিৎসা শুরু করতে পারি। কত টাকা স্যার? নিয়ার অ্যাবাউট 50 to 60 lakhs। স্যার আমাদের ওরকম সামর্থ্য নেই স্যার, যদি কিছু করা যায়। সরি। দেখুন, রোগীকে বাঁচাতে চাইলে আপনাকে টাকার জোগাড় করতেই হবে। তোমার কিছু হয়নি, তোমার কিচ্ছু হয়নি, তোমার কিছু হয়নি, কিচ্ছু হয়নি।
আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আপনি? আমি মিসেস নেহাল। ও আরে বসুন। থ্যাংক ইউ। কি ব্যাপার বলুন তো? মাই গড, নিহাল আমার জন্য এত বড় রিস্ক নিয়েছে, আর আমি কি না। স্যার, নেহাল খুব অসুস্থ, ও এখন হসপিটালে। আছেন আমার মুক্তার, আছেন আমার বারিস্টার, শেষ বিচারের হাইকোর্টেতে তিনি আমায় করবেন পার। আমি পাপী, তিনি জামিনদার, আমি পাপী, তিনি জামিনদার। আছেন আমার মুক্তার, আছেন আমার বারিস্টার, শেষ বিচারের হাইকোর্টেতে তিনি আমায় করবেন পার। তার ইউর আন্ডার অ্যারেস্ট। এসছো? আমি তোমার অপেক্ষাতেই ছিলাম। আসলে এই হাসপাতালের বন্ধ ঘরটার মধ্যে আমার নিজেরই দম বন্ধ হয়ে আসে। চারদিক থেকে মেডিসিনের গন্ধ আমার নিঃশ্বাস ভারী করে তোলে। তুমি এলে এই কষ্ট থেকে মুক্তি পাই। মনে হয় যেন পৃথিবীর সমস্ত সুখ এখন এই ঘরটার মধ্যে। এসো না, আমি হাসির কথা বলছি না। একবার ভাবো, আমার এত বড় অসুখের কথা শুনেও আমাদের ফ্যামিলির কেউ দেখতে এলো না। না আসুক, আমি তো আর ওদের অপেক্ষা থাকি না। আমি থাকি শুধু তোমার অপেক্ষায়, কারণ আমি যে তোমাকে অনেক ভালোবাসি। আর এই পৃথিবীতে যে কটা দিন বাঁচব, প্লিজ তুমি আমার সঙ্গে থেকো। তবে শুধু একটা অনুরোধ, কখনো কোনোদিন ভালোবাসার অভিনয় করো না। এই যে আমাকে খুশি করার জন্য ক্যামেরা দেওয়ার ছবি তুলছ, অথচ এই ক্যামেরাটা তুমি একদম সহ্য করতে পারতে না। বদলে যে অনেক, প্লিজ আমাকে আগের মতো মন থেকে ভালোবাসো।
তোমাকে মন থেকেই ভালোবাসি। আমি জানি। এখন এই ক্যামেরাটা বন্ধ করে আমার পাশে এসে বসো। ধরো, তোমার মনে আছে আমি তোমাকে বলেছিলাম সেদিন পারিবারিকভাবে আমাদের অবস্থান ছিল শূন্যতে, তাই বলেছিলাম আমাদের নতুন জীবনের শুরুটা হোক খোলা আকাশের নিচে, খোলা প্রান্তরে। আর আজ এই পৃথিবীতে ঠিক সেই শূন্যতার মাঝখানে তোমাকে রেখে আমার চলে যেতে হচ্ছে। কি করবো বলো? এই চলে যাওয়ার পেছনে আমার যে কোনো হাত নেই। নরক, আমাকে ক্ষমা করে দিও। তোমার কিছু হবে না নেহাল, তুমি বাঁচবে। কেন শুধু শুধু মিথ্যে সান্ত্বনা দিচ্ছ নরক? কেন? মিথ্যে না নেহাল, আমি সত্যি বলছি। তোমার সব চিকিৎসার খরচ তোমার অফিস বেয়ার করবে। আমি তোমার বসের কাছে গিয়েছিলাম, তোমার ডিজাইন চুরির ভিডিও ফুটেজ আমি তাকে দেখিয়েছি। উনি সব দেখে শুনে তোমার ডক্টরের সাথে কথা বলেছে। উনি তোমার ট্রিটমেন্টের সব অ্যারেঞ্জমেন্ট করছে। তুমি বাঁচবে নেহাল, তুমি বাঁচবে। দেখো, এই ভিডিও ক্যামেরাটা সবচেয়ে অপছন্দ করতাম, আমার নিজের কম্পিউটার মনে করতাম। আজ এই ক্যামেরাটা তোমাকে আমার কাছে ফিরিয়ে দিল।